আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। বাচ্চারা কেমন আছো সবাই? নূর স্যারের অনলাইন ক্লাসে আরেকবার তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমরা ভেক্টরের একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, অপারেটর। এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সাথে সাথে এটার ক্যালকুলাস ফরম্যাট নিয়েও আলোচনা করব। যাই হোক, তাহলে মোটামুটি আমরা শুরু করতে পারি তোমাদের সাথে অপারেটর নিয়ে। এর আগে আমি দেখে নিতে চাই তোমরা কে কে ক্লাসে উপস্থিত হয়েছ। যারা ক্লাসে উপস্থিত হয়েছ অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন উপস্থিত হতে পারেনি তোমার ফ্রেন্ডরা, তাদেরকে বলো যত দ্রুত সম্ভব ক্লাসে উপস্থিত হওয়া যায় চেষ্টা করতে, দ্রুত ক্লাসে উপস্থিত হতে। আমি দেখে নিতে চাই আসলে তোমরা কে কে ক্লাসে উপস্থিত হয়েছ। প্রিয় শিক্ষার্থীরা, যারা ক্লাসে উপস্থিত হয়েছ কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো আসলে কে কে ক্লাসে উপস্থিত হয়েছ। তোমাদের জন্যই ক্লাস, তোমরা ক্লাসে উপস্থিত হলে আমাদের জন্য অনেক ভালো লাগবে এবং চেষ্টা করো যত দ্রুত সম্ভব ক্লাসে উপস্থিত হয়ে রাখা যায়। অনেকেই দেখতে পাচ্ছি ক্লাসে উপস্থিত হয়ে গিয়েছ। আশা করবো আগের ক্লাসে কোনো সমস্যা নাই তোমাদের। সমস্যা থাকলেও আমরা পরবর্তী ক্লাসে সেগুলো সমাধান করার চেষ্টা করব, কারণ আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অপারেটর। যারা ক্লাসে জয়েন করেছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, এবং যারা এখনো জয়েন করতে পারোনি, তোমার যে ফ্রেন্ডরা এখনো জয়েন করতে পারেনি তাদেরকে মেনশন করে দাও যাতে তারা খুব দ্রুত ক্লাসে উপস্থিত হয়ে যেতে পারে। অর্পা ক্লাসে উপস্থিত হয়েছ, নীলিমা ক্লাসে উপস্থিত হয়েছ, তাবাসসুম, রাজু ক্লাসে উপস্থিত হয়েছ। আর কি কেউ আছো ক্লাসে উপস্থিত হতে পারোনি এখনো? একজন মাত্র হোমওয়ার্ক জমা দিয়েছ, এর কারণ কি আমি জানতে পারি? শুধুমাত্র একজন ক্লাসে হোমওয়ার্ক জমা দিয়েছ, সেটা হচ্ছে তানভীর আহমেদ। এটা নিয়ে কথা আছে তোমাদের সাথে, এইটার জবাব দিব আমি যে শুধুমাত্র একজন কি জন্য হোমওয়ার্ক জমা দিলা। যাই হোক, তাহলে আমরা আমাদের টপিক শুরু করি। অপারেটর নাম শুনেই বুঝতে পারতেছ, যারা অপারেট করে তাদের নামই হচ্ছে অপারেটর। যারা অপারেট করে তাদের নাম হচ্ছে অপারেটর। সঞ্জনা জয়েন করেছ, নিজামুল ইসলামকে দেখতে পাচ্ছি, নুজহাত সাইরাকে দেখতে পাচ্ছি, অরিয়া আহমেদকে দেখতে পাচ্ছি। আর বাচ্চারা কোথায়, কে কোথায় আছো সবাই তাড়াতাড়ি জয়েন করে নাও। আচ্ছা, তাহলে আমরা একটু আমাদের ক্লাসটা শুরু করতে চাই। নাম শুনে বুঝতে পারতেছো অপারেটর মানে হচ্ছে যে অপারেট করে তার নাম হচ্ছে অপারেটর। তাহলে আমরা বলতে পারি অপারেটর জিনিসটা কি? যে গাণিতিক নির্দেশ দেশ এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এক রাশিকে অন্য রাশিতে পরিবর্তন করতে পারে।
তাকে অপারেটর বলে। আমি যদি তোমাকে বলি গুণ, আমরা ক্রস চিহ্ন দেখাইলাম, তাহলে এই ক্রস চিহ্নের কি নিজস্ব কোনো অর্থ আছে? কোনো কিন্তু অর্থ নাই। কিন্তু আমরা যদি বলি 2 গুণ 3, তখন তুমি বুঝতে পারবে এটা হচ্ছে কত? 6। তার মানে কি ক্রসের নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু যখন আমরা কি করলাম, এই ক্রসের সাথে অন্য একটা রাশি ইউজ করলাম, তখন সেই রাশির সে অর্থ প্রকাশ করতে পারলো। একই রকমভাবে আমি যদি তোমাকে বলি 5, যদি আমি তোমাকে বলি যোগ, তাহলে যোগেরও কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু আমরা যদি কি করি, 5-এর সাথে 2 যোগ করি, তাহলে কত হইতেছে? 7 হইতেছে। তার মানে এরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে জিনিসগুলি আছে, এগুলির নাম হচ্ছে অপারেটর। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সাইন, সাইন বলতে তুমি কি বুঝে নিবা? সাইন মানে কি বলতো? নর্মালি সিন মানে পাপ, পাপ লেগে গেছে না, সাইন কিন্তু ওই সাইন না। তাহলে সাইন বলতে তুমি কিন্তু আসলে যদি অপারেটর হিসেবে চিন্তা করো, সাইন বলতে কিন্তু আসলে ওরকম কিছু নাই। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সাইন 60 ডিগ্রি, তখন তুমি বলতে পারবে এর মান হচ্ছে √3/2। তাহলে সাইন নিজে একটা কি বলতো? অপারেটর। একই রকমভাবে আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি লগ, লগ মানে কি? লগ ইন করা। ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলিতে লগ ইন করা না, এই লগ মানে কিন্তু ওই লগ না, এই লগের নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু আমি যদি তোমাকে বলি লগ 10, তখন বুঝতে পারবো তার মান হচ্ছে কত বলতো? 1। তাহলে এই জিনিসগুলির নামই হচ্ছে কি বলতো? অপারেটর। তাহলে অপারেটর বলতে আমরা কি বুঝে নিলাম? যে সকল গাণিতিক নির্দেশের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু সেই জিনিসগুলি যদি অন্য কোনো রাশির সাথে ইউজ করি আমরা, সেই রাশিকে কি করে বলতো? অন্য রাশিতে রূপান্তরিত করতে পারে, তখন তার নাম হয়ে যাবে অপারেটর। আশা করি বুঝতে পারছো। কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটু কমেন্টে জানাও অপারেটরটা কি, এটা কি বুঝতে পেরেছ? ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছ। আচ্ছা, এখন একটু কমেন্টে জানাও যে অপারেটর যে লিখেছ, অপারেটর বলতে কি বোঝায়, তা কি সবাই বুঝতে পেরেছ? অপারেটর বলতে কি বোঝায় তা কি সবাই বুঝতে পেরেছ? একটু কমেন্ট। অপারেটর বলতে কি বোঝায় এটা কি সবাই বুঝতে পেরেছ? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। কমেন্টে জানাতে হবে, তোমরা যদি না জানাও তাহলে তো আমরা বুঝতে পারবো না কে কি বুঝতেছো না বুঝতেছো না। সবাইকে আমার কথা বুঝতেছো না বুঝতেছো না আমাকে একটু জানাইতে হবে। নুজর সাইরা বুঝতে পেরেছে, নিজামুল ইসলাম বুঝছে, আদিব মিয়াজি বুঝছে, সানজানা বুঝছে, সুলতান আফরোজ বুঝছে, তাসফিয়া রহমান বুঝছে। তাহলে যাই হোক, তাহলে আমরা অপারেটর সম্পর্কে একটু জ্ঞান লাভ করলাম। তারপরে এরকম অনেক ধরনের অপারেটর আছে, ঠিক আছে? তুমি বাস্তবিক অক্ষরে যাই দেখতেছো, যাদের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অন্য কোনো রাশির সাথে ইউজ করে তারা কি করতে পারে? অর্থ প্রকাশ করতে পারে, তার নামই হচ্ছে কি বলতো? অপারেটর। তাহলে এই যে গুণ অপারেটর, যোগ অপারেটর, বিয়োগ অপারেটর, ভাগ অপারেটর, তারপর হচ্ছিল কি বলতো? সাইন, কস, এগুলি অপারেটর, রুট ওভার অপারেটর, ঠিক আছে? স্কোয়ার অপারেটর, কিউব অপারেটর, যত পাওয়ার আছে সব অপারেটর। তাহলে অপারেটর মানে যাদের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এক রাশিকে অন্য রাশিতে রূপান্তরিত করতে পারে, তার নামই হচ্ছে কি বলতো? অপারেটর। তাহলে এই অপারেটর বুঝলাম আমরা। আমাদের আজকের মেইন টপিকে চলে গেলাম। আমাদের আজকের ক্লাসের মেইন টপিক হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস তোমাদের জন্য একদম নতুন টপিক, তোমরা অনেকে এটার নামই শুনো নাই। তাহলে আপাতত তোমাদের সাথে আমরা একটু ক্যালকুলাস নিয়ে আলোচনা করতে চাই। ক্যালকুলাসের কনসেপ্টটা অনেক ব্রড। আমি যদি তোমাকে একটু সহজ কথায় বুঝাইতে চাই, যেমন মনে করলা তুমি পৃথিবীতে বসে আছো, পৃথিবীতে বসে থেকে তুমি যদি সূর্যের দূরত্ব বের করতে চাও, তুমি কি তা পারবে? পৃথিবী থেকে সূর্যের কাছে যাওয়া সম্ভব না। তোমরা জানো আমরা চাইলেই চাঁদে যেতে পারি, কিন্তু আমরা চাইলেই কিন্তু সূর্যের কাছে যেতে পারি না। তাহলে পৃথিবী থেকে সূর্যের কাছে যাওয়া সম্ভব না। তাহলে তুমি কি পৃথিবীতে বসে চাঁদের দূরত্ব নির্ণয়, সূর্যের দূরত্ব কি নির্ণয় করতে পারবে নি? যেহেতু তুমি চাঁদে গেছো, তাহলে পৃথিবীতে বৈশাখ, পৃথিবী থেকে চাঁদে যাওয়ার সময় কত দিন লাগছে বা কোনো না কোনোভাবে নির্ণয় করা সম্ভব। কিন্তু তুমি পৃথিবীতে বসে আছো, কিন্তু আমি জানতে চাচ্ছি তুমি চাঁদের সূর্যের দূরত্ব নির্ণয় করবা, এটা কি তুমি পারবা না পারবা না? বলো তো একটু আমাকে জানাও তো। তুমি বসে আছো পৃথিবীতে, কিন্তু তুমি দূরত্ব নির্ণয় করতে হবে সূর্যের, এটা কি তুমি নির্ণয় করতে পারবে? আমাকে একটু কমেন্টে জানাও।
রওশন রুবায়েত বলছে লাইভে ঢুকলে আমার ফোন অটো ল্যান্ডস্কেপ মুড হয়ে যায় কেন? এটা একটা নতুন নিয়ম করছে ফেসবুক, এটা একটা নতুন নিয়ম করছে রওশন রুবায়েত। শুধু তোমার ফোন না, সবার ফোনই হওয়ার কথা। যাদের ফোন আপডেট নিছে ফেসবুক অ্যাপ্লিকেশনটা, সকলের ফোনই এরকম হয়ে গেছে যে আমরা ভুল স্ক্রিন করলে বা লাইভে ঢুকলে কি হয়ে যেতেছে বলো তো, ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে। তুমি আরেকটা সুবিধা, মানে এটা কীভাবে করতে পারবা, তুমি ওই যে ডান পাশে দেখো ফুল স্ক্রিনের বাটন আছে একটা, ডান পাশে স্ক্রিনে ট্যাপ করলে ডান পাশে একটা ফুল স্ক্রিন বাটন আসে, সেই ফুল স্ক্রিন বাটন ট্যাপ করলে এটা আবার কি হয়ে যাবে বলো তো, নর্মাল পোর্ট্রেট মোডে চলে আসবে। আদিব মিয়াজি বলছে পারবো, তানভীর রহমান বলছে পারবো, রওশন রুবায়েত বলছে পারবো না। আচ্ছা আদিব মিয়াজি কিভাবে পারবা বলো তো, আদিব মিয়াজি কিভাবে পারবা, আমাকে কি কোনো আইডিয়া দিতে পারো? আদিব মিয়াজি কিভাবে পারবা, আমাকে কোনো আইডিয়া দিতে পারো তুমি? আদিব মিয়াজি কিভাবে পারবা, আমাকে কোনো আইডিয়া দিতে পারো? পৃথিবীতে আলো আসার সময় হিসাব করলেই পাওয়া যাবে, পৃথিবীতে আলো আসার সময় হিসাব করলেই পাওয়া যাবে। আচ্ছা একটা জিনিস তোমাকে আমি বুঝাই রাখি, যে সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসে, এই আলো আসার সময় বের করার আগেও সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বের করতে হইছে। আলোর বেগ বের করতে পারি আমরা, সূর্য থেকে পৃথিবীর যদি দূরত্ব বের করতে না পারতাম তাইলে আমরা সময় বের করতে পারতাম না। তোমাকে এটা তোমার জ্ঞাতার্থে আমি জানাই রাখি যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগবে, এটা বের করার আগে বের করতে হইছে আমার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। আচ্ছা আমি একটু সাহায্য করি তোমাকে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি এইখানে বসে আছি, আমি চাইতেছি তুমি তোমার হাতের মধ্যে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটার ওজন নির্ণয় করতে, বা আমি এখানে দাঁড়ায় আছি, ঠিক তুমি কত দূরত্বে আছো আমি তা নির্ণয় করতে চাই। তাহলে এই জিনিসগুলি একটু কমপ্লিকেটেড বিষয়, নর্মাল সায়েন্স, ঠিক আছে, চিরায়ত পদার্থবিজ্ঞানের মধ্যে নির্ণয় করা সম্ভব না। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের আধুনিকতম একটা শাখা রয়েছে, সেই শাখাটার নাম হচ্ছে ক্যালকুলাস। সেই ক্যালকুলাস আসলে ডিলিং করে কি, পৃথিবী থেকে সূর্যের, খেয়াল করে দেখো, এটা মনে করলাম আমার সূর্য, এটা মনে করলা একটা কক্ষপথ, এইটা মনে করলা আমার পৃথিবী। আমি যা বলতে চাইতেছি একটু মনোযোগ দিয়ে শুইনো, কোনোদিন কোনো পরীক্ষায় আসবে না, কিন্তু কনসেপ্টটা বোঝার জন্য তোমাকে অনেক সাহায্য সহযোগিতা করবে। তাহলে আমি যা বলছিলাম একটু মনোযোগ দাও। আমি বলছিলাম হচ্ছে আমার কাছে একটা সূর্য আছে, সেই সূর্য থেকে একটা নির্দিষ্ট দূরত্বে পৃথিবী আছে, এবং সেই পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরতেছে। এবং আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম একটা পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে একবার ঘুরে, একটা পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে একবার ঘুরে আসতে পারে। তাহলে একটা পৃথিবী যদি সূর্যের চারদিকে 365 দিনে একবার ঘুরে আসে, তাহলে এই জিনিসটা তোমার স্পষ্ট বুঝে নিতে হবে। সেটা হচ্ছে কি বলতো, এই যে দূরত্বটা আমরা হিসাব করব, বিজ্ঞানীরা দূরত্ব হিসাব করছে কিভাবে জানো, এই সময়ের সাথে তুলনা করে দূরত্ব হিসাব করছে। সময়ের সাথে তুলনা করে দূরত্ব কি করা যায়, হিসাব করা যায়। তাহলে আমি যদি আমার বাংলা ভাষায় একটা কথা তোমাকে বোঝানোর চেষ্টা করি, আমি যদি সহজ সরল ভাষায় একটা জিনিস তোমাকে বোঝানোর চেষ্টা করি, আমার দরকার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, কিন্তু আমি কি করলাম, সময়ের উপর ভিত্তি করে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নির্ণয় করতে সফল হইলাম। এই জিনিসটা দেখা বিজ্ঞানী নিউটনের মাথার মধ্যে, বা এই জিনিসটা আবিষ্কার করছে বিজ্ঞানী নিউটন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যাওয়া লাগে নাই, আগের থেকেই বাইর করে রেখে দিছে। তাহলে এগুলি বের করছে কিভাবে বলতো, এগুলি বের করছে ক্যালকুলাসের সাহায্যে। তাহলে ক্যালকুলাস বিষয়টা কি আসলে, ক্যালকুলাস বলতেছে হচ্ছে আমি একটা রাশির সাথে তুলনা করে আরেকটা রাশি নির্ণয় করব। আমি সময়ের সাথে তুলনা করে দূরত্ব নির্ণয় করব, দূরত্বের সাথে তুলনা করে বেগ নির্ণয় করব, বেগের সাথে তুলনা করে উচ্চতা নির্ণয় করব। তার মানে কি বলতো, একটা রাশির সাথে তুলনামূলকভাবে একটা রাশির সাথে কম্পেয়ার করে আরেকটা রাশি নির্ণয় করার যে গাণিতিক টার্ম, যে গাণিতিক প্রসেস, সেই প্রসেসটার নাম দিছি আমরা ক্যালকুলাস। তখন বিজ্ঞানী নিউটন বলছে আমরা যদি একটা রাশির সাথে তুলনা করে আরেকটা রাশির মান বের করতে চাই, তাহলে অবশ্যই যে কোনো একটা ফাংশন প্রয়োজন হবে। ফাংশন মানে হচ্ছে একটা সমীকরণ, আমরা তোমাদের ছোট কাল থেকেই শিখে আনছি, ফাংশন হচ্ছে y = f of x।
তার মানে এরকম যদি ধরি y = 1 + x², এর মানে হচ্ছে কি বলতো, x এর মান যদি কোনোভাবে আমি নির্ণয় করতে পারি, আমি চাইলেই কি y এর মান নির্ণয় করতে পারবো। x এর পরিবর্তন যদি কোনোভাবে নির্ণয় করতে পারি, আমি চাইলেই y এর পরিবর্তন নির্ণয় করতে পারবো, কারণ একটা আরেকটার সাথে রিলেটেড। ঠিক একই রকমভাবে পৃথিবী সূর্যের চারদিকে কয় দিনে ঘুরে, সেই জিনিসটাও দূরত্বের সাথে রিলেটেড। যদি দূরত্ব বাড়তো আরও বেশি সময় লাগতো, দূরত্ব যদি কমতো আরও কম সময় লাগতো। তার মানে কি, একটা আরেকটা রাশির সাথে যখন রিলেটেড থাকে তখন তাদের মধ্যে একটা সমীকরণ প্রতিষ্ঠা করা যায়, যেই সমীকরণটাকে বলি ওই রাশির ফাংশন। যেমন y = 1 + x² আমি লিখেছি, এখানে আমার বলতে হবে y হচ্ছে x এর একটা ফাংশন। তার মানে কি, y এর মান x এর উপর নির্ভর করে। এখন আমি যদি কোনোভাবে x এর মান নির্ণয় করতে পারি, তাহলে অবশ্যই y এর মান অটোমেটিক নির্ণয় হয়ে যাবে। তাহলে বিজ্ঞানী নিউটন যখন এই কনসেপ্টগুলি নিয়ে আলোচনা করতে গিয়ে সে দেখলো যে একটা রাশির সাথে তুলনা করে আরেকটা রাশির মান সহজে নির্ণয় করা যায়, সময়ের সাথে তুলনা করে দূরত্ব সহজে নির্ণয় করা যায়। তখন সে দেখলো কি, এই মানগুলি যদি অ্যাকুরেটলি পাইতে চাই তাহলে আমার কিছু সূত্র প্রয়োগ করতে হয়। এবং মজার বিষয় হচ্ছে, সেই সূত্রগুলি প্রয়োগ করার জন্য সে কি করলো, যে কোনো একটা ফাংশনকে একটা প্রমাণ ফাংশনের সাথে তুলনা করতে চাইলো। প্রমাণ ফাংশন মানে আমি একটু বুঝিয়ে বলি তোমাকে, সেটা হচ্ছে, মনে করলে এই মহাবিশ্বের সব কিছুকে বিজ্ঞানী নিউটন সরল রেখার সাথে তুলনা করতে চাইলো। তুমি একটা বৃত্ত নিয়ে গেলা, সে বললো এটা সরল রেখার মতো। তুমি একটা বর্গ নিয়ে গেলা, সে বললো এটা সরল রেখার মতো। তুমি একটা কণিক নিয়ে গেলা, সে বললো এটা সরল রেখার মতো। এটা কি আজও বাস্তব কথা? একটা সরল রেখার সাথে বৃত্ত কেমনে সরল রেখা হয়, একটা বর্গ কেমনে সরল রেখা হয়, একটা কণিক কেমনে সরল রেখা হয়। তখন বিজ্ঞানীরা নিউটনকে বলতে চাইলো যে কি ব্যাপার, বাউতাবাজি শুরু করছো কেন? তখন মহাবিজ্ঞানী নিউটন একটা চমকপ্রদ কনসেপ্টের অবতারণা করলো। কি চমকপ্রদ কনসেপ্ট? সে বলল, দেখো তো এটা কি সরল রেখা না বক্ররেখা? তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো এটা অবশ্যই কি রেখা, বক্ররেখা। তখন বিজ্ঞানী নিউটন কি করলো, বিজ্ঞানী নিউটন এটা মুছা শুরু করলো। খুব চিন্তা করে দেখো, এটা মুছা শুরু করলো। মুছা শুরু করার পরে এই বক্ররেখাটারে যখন মুইসা এরকম একটা পজিশনে সে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমাকে জিজ্ঞেস করলো এইটা কি বক্ররেখা না সরল রেখা। তখন সবাই এক বাক্যে স্বীকার করে নিল এটা হচ্ছে সরল রেখা। তাইলে খেয়াল করে দেখো, তাহলে এই যে সরল রেখাটা আমি পাইলাম, এটা কোত্থেকে পাইলাম? অবশ্যই এই বক্ররেখাটা থেকেই পাইছি। আবার খেয়াল করো, এই সরল রেখাটা যে আমি পাইছি এটা কার কাছ থেকে পাইছি? এই বক্ররেখা থেকেই পাইছি। তখন মহাবিজ্ঞানী নিউটন আমাদেরকে একটা নতুন চমকপ্রদ তথ্য দিল। কি তথ্য দিল? সে বলল, যদি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ নেই, দেখো এই বিরাট বড় একটা বক্ররেখা থেকে যখন আমি একটা ক্ষুদ্র অংশ নিলাম, বিরাট বড় যখন এই বক্ররেখা থেকে যখন আমি এই একটা ক্ষুদ্র অংশ নিলাম, তখন সে কিসে রূপান্তরিত হইল? সরল রেখায় রূপান্তরিত হইল। তখন মহাবিজ্ঞানী নিউটন একটা কনসেপ্ট প্রতিষ্ঠা করলো। কি কনসেপ্ট? সে বলল, আমরা যদি যে কোনো বড় রাশিকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগে ভাঙতে 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 একদম ছোট্ট করে নিয়ে আসতে পারি, ছোট্ট করে নিয়ে আসলে সকল রাশিকেই সরল রেখার সমীকরণ দিয়ে প্রকাশ করা যাবে। তার মানে সকল রাশির লাস্টে আউটকামে সূত্র একটাই প্রয়োগ করা যাবে। তার মানে সেজন্য শর্ত কি? শর্ত হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হইতে হবে। তার মানে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে বিজ্ঞানী নিউটন তার ভাষায় একটা নাম দিল, সেটা কি? ডেল এক্স। তার ভাষায় একটা নাম দিল ডেল এক্স টেন্স টু 0। এই চিহ্নটার নাম দিল সে টেন্স টু, ডেল এক্স টেন্স টু 0। মানে ডেল মানে পরিবর্তন। ডেল মানে কি? এই ডেল তার নাম হচ্ছে পরিবর্তন। ইংলিশে বলি ডেল, বাংলায় বলতেছি এটা ডিফারেন্স বা পরিবর্তন। তাহলে ডেল এক্স বলতে বুঝাচ্ছি এক্স এর পরিবর্তন। এই চিহ্নটার নাম হচ্ছে টেন্স টু 0। মানে কখনো যদি এক্স এর পরিবর্তন শূন্যের কাছাকাছি হয়, তবে এক্স এর মান যাই থাকুক, 1 + x² হোক, 2x³ + 2 হোক, মানে যাই হোক না কেন সমীকরণ, সবগুলোর জন্য সূত্র একটাই প্রয়োগ করা যাবে। তার মানে যদি কোনো একটা রাশির পরিবর্তন শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি মানে হচ্ছে, শূন্যের কাছাকাছি মানে হচ্ছে কি একদম শূন্যের নিকটবর্তী কিন্তু আবার শূন্য না। মনে করলা 0.000000004, তার মানে এই মানটা কি বলতো? শূন্যের একদম নিকটবর্তী। থাকা যেই কথা না থাকে একই রকম, কিন্তু তারপরেও কিন্তু তার আমি =0 বলতে পারবো না, কারণ কম হোক বেশি হোক তার একটা কি আছে? ভ্যালু আছে। তাহলে এই জিনিসটাই বিজ্ঞানী নিউটন ক্যালকুলাসের মাধ্যমে প্রকাশ করলো। মানে কি?
কিছু সূত্র শিখাই দিল আমাকে। সেই সূত্রগুলি সমীকরণ যাই হোক না কেন একটা ফাংশনের মধ্যে সব ক্ষেত্রেই এই সূত্রগুলি অ্যাপ্লাই করা যাবে। তবে শর্ত হচ্ছে সেই ফাংশনের পরিবর্তন হইতে হবে কি বলতো অনেক ক্ষুদ্র, মানে পরিবর্তন অনেক বড় হওয়া চলবে না, শূন্যের কাছাকাছি হওয়া চলবে। তাহলে বাচ্চারা আমরা বলতে পারি ক্যালকুলাস বলতে বিজ্ঞানী নিউটন আমাদেরকে যেই পরিভাষা শিখাই দিয়েছিল সেই পরিভাষাটা অনেকটা এই রকম ছিল। ক্যালকুলাস হচ্ছে কোনো একটা ফাংশনের কোনো রাশির সাপেক্ষে অন্য কোনো রাশির পরিবর্তন যে গাণিতিক নির্দেশের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ক্যালকুলাস বলে। তো আমাকে বলছে কোনো ফাংশনের কোনো রাশির সাপেক্ষে মানে এক্স এর সাপেক্ষে অন্য কোনো রাশির পরিবর্তন, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হিসাব করতে চাই। তাইলে আমরা যে ফাংশনের মাধ্যমে মানে আমরা যে নির্দেশের মাধ্যমে বা যে অপারেটরের মাধ্যমে আমরা প্রকাশ করব সেই অপারেটরটার নামই হচ্ছে কি বলতো ক্যালকুলাস। তাইলে এখানে অবশ্যই পরিবর্তনটা অবশ্যই স্বাধীন চলকের পরিবর্তন ক্ষুদ্রাতি ক্ষুদ্র হতে হবে। মানে পরিবর্তনটা হইতে হবে এক্স এর পরিবর্তনটা হবে টেন্স টু জিরো, মানে শূন্যের কাছাকাছি যদি এক্স এর পরিবর্তন হয়, শূন্যের কাছাকাছি যদি এক্স এর পরিবর্তন হয় তবে ওই রাশির সাপেক্ষে অন্য একটা রাশির পরিবর্তন আমরা যে গাণিতিক নির্দেশকের মাধ্যমে বা অপারেটরের মাধ্যমে নির্ণয় করব সেই অপারেটরটার নামই হচ্ছে কি বলতো ক্যালকুলাস। তাহলে ক্যালকুলাসও এক ধরনের গাণিতিক অপারেটর। ঠিক আছে, তাহলে এখানে আমরা পরিবর্তন বলছি, তার মানে তুমি বুঝে নিতে পারবা ক্যালকুলাস হইতে পারবে দুই ধরনের। ক্যালকুলাস হইতে পারবে দুই ধরনের, এক হচ্ছে কি বলতো যোগ, আরেকটা হচ্ছে কি বিয়োগ। ঠিক আছে, তাহলে বিয়োগটাকে আমরা বলতেছি অন্তরীকরণ বা যোগটাকে বলতেছি যোগজীকরণ। অন্তরীকরণের আরেকটা নাম হচ্ছে ব্যবকলন, আর যোগজীকরণের আরেকটা নাম হচ্ছে সমাকলন। এটাকে ইংলিশে বলে ইন্টিগ্রেশন, এটাকে ইংলিশে বলে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তার মানে আমরা বলছিলাম একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের পরিবর্তন হইতে পারবে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছিল কি বলতো যোগ করা, আরেকটা হচ্ছিল কি বলতো বিয়োগ করা। মানে কি একটা ফাংশন মানে ফাংশনের ক্যালকুলাস হইতে পারে দুই ধরনের, এক হচ্ছিল কি ছোট্ট একটা ফাংশন থেকে বড় করতে পারি, আবার বড় একটা ফাংশন থেকে আমরা কি করতে পারি ছোট্ট করতে পারি। তাহলে বড় ফাংশন থেকে ছোট করার যে প্রসেস সেই প্রসেসের নাম হচ্ছে অন্তরীকরণ বা ছোট করে ফেলা বা ভাগ করে ফেলা বা ব্যবকলন করা বা ডিফারেন্ট করা, ডিফারেন্সিয়েশন। আর ছোট্ট থেকে বড় করার জন্য যে ক্যালকুলাস ইউজ করা হবে সেই প্রক্রিয়াটার নাম বা সেই ম্যাথমেটিক্যাল অর্ডারটার নাম হচ্ছে কি বলতো সমাকলন বা যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি আমি। ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে লিখতে পারো। সুলতান আফরোজ বলছে ভেক্টরের টপিক 1 থেকে 5-এ অনেক প্রবলেম আছে, প্রবলেমগুলো কি নেক্সট সলভ ক্লাসে জানাবো নাকি মেসেঞ্জার গ্রুপে জানাবো? তোমাদের কি টপিক 1 থেকে 5 কি সলভ করা হয় নাই? সুলতানা আফরোজ, যতটুকু বুঝি ফাতেমা আক্তার সেমন্তী, তোমাদের কি 1 থেকে 5 প্রবলেম কি সলভ করা হয় নাই? অবশ্যই সলভ করা হয়েছে।
তখন সমস্যা বলো নাই কেন? আচ্ছা, আরেকদিন সলভ ক্লাস দিব, তখন বইলো। তানবীর খালি একা বুঝতে পারছে, আর কি কেউ আছো যে বুঝতে পেরেছো? তানভীর একা বুঝতে পেরেছে, আর কি কেউ আছো যে বুঝতে পেরেছো? আর এত কিছু বুঝে যদি না বুঝতে পারো, কোনোদিন সংজ্ঞা আসছে বলতে আমি দেখি নাই, তো সংজ্ঞা টঙ্গা লাগবে না, তুমি এতটুকু খালি বুঝে রাখো ক্যালকুলাস দুই ধরনের, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। একটা হচ্ছে ছোট থেকে বড় করা, আর একটা বড় থেকে ছোট করা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যালকুলাসের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি হবে সেই পরিবর্তনগুলি খুব বড় হওয়া চলবে না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হইতে হবে। তার মানে একটার চেঞ্জের সাথে আরেকটা চেঞ্জ হবে অবশ্যই, কিন্তু যেটার সাপেক্ষে আরেকটা চেঞ্জ হবে সেটার পরিবর্তন হইতে হবে কি বলতো, 10⁻⁴, অনেক ক্ষুদ্র। আমাদের ভেক্টরের জন্য আমরা শুধুমাত্র ডিফারেন্সিয়েশন শিখব, আর যোগজীকরণ গিয়ে আমরা গতিতে শিখব। আপাতত এতটুকু জেনে রাখো, ব্যবকলনের জন্য যে অপারেটরটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ডিডিএক্স, আর যোগজীকরণের জন্য যে অপারেটরটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের অপারেটর, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর, গাণিতিক নির্দেশ যেটা আর কি। হ্যাঁ, জেএম হাসান শহরাত বলছে উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ওইরকম উদাহরণ এখন তোমাদের নাই, একটু আগে বলে দিছিলাম যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হিসাব করার জন্য আমার ক্যালকুলাস করতে হয়েছে। ফার্স্টে পৃথিবী থেকে ক্ষুদ্র একটা দূরত্বে একটা বস্তু পৃথিবীকে ঘুরতে যে সময় লাগে সেটা বের করা হয়েছে, তারপরে সূর্যের সময়ের সাথে তুলনা করে ইন্টিগ্রেশন করা হয়েছে। এগুলি এখন বুঝবা না, আমরা যখন অঙ্ক করতে যাব তখন বুঝতে পারবা। বাস্তবিক উদাহরণ এখন বুঝাইলেও বুঝতে পারবা না। আপাতত ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। আমার কাছে হাতে একটা মার্কার আছে, তোমরা দেখছো। এই মার্কারটাকে যদি 10 ভাগে ভাগ করি সেটা হচ্ছে অন্তরীকরণ। আবার সেই 10টা ভাগ যদি আমি আবার যোগ করি, যোগ করলে আবার এই মার্কারটা ফেরত পাবো, সেটার নাম হচ্ছে যোগজীকরণ। মানে এই মার্কারটা 10 ভাগে ভাগ করলে সেটার নাম হচ্ছে অন্তরীকরণ, আর এই 10 ভাগ যোগ করে মার্কারটা পুনরায় ফেরত পাইলে সেটার নাম হচ্ছে কি বলতো, যোগজীকরণ। তাহলে অন্তরীকরণ মানে ছোট্ট ভাগে ভাগ করা, আর যোগজীকরণ মানে বড় করা। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ সেলিনা আফরোজ, হ্যাঁ পুরা শীট করছো, আমরা সলভ ক্লাস নিব, তখন একটু বইলো। হ্যাঁ আপাতত আর বলার দরকার নাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমাদের কনসেপ্ট। আচ্ছা আসো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, আমরা মেইনলি বলছিলাম অন্তরীকরণ নিয়েই কাজ করব। সংজ্ঞা কোনোদিন আসে নাই। অন্তরীকরণ অথবা ব্যবকলন, ধরে নিলাম ওয়াই হচ্ছে এফ এর একটা ফাংশন, এক্স এর একটা ফাংশন, মানে ওয়াই এর মধ্যে এক্স এর ভ্যালু আছে বা মান আছে। তাইলে ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করতে চাই, ডিডি এক্স ইন্টু ওয়াই করা হয়। ডিডি এক্স ইন্টু ওয়াই, এটা পড়ি এইভাবে, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি ওয়াই ডিএক্স। পড়ার সময় পড়তে হবে ডিডি এক্স ওয়াই। অনেক সময় অঙ্কর মধ্যে তাড়াহুড়া করে আমরা বলি ডি ওয়াই বাই ডিএক্স, এরকম বলা ঠিক না, বলা উচিত হবে না। বললে তোমাকে না মানে নাম্বার তো আসলে বলার জন্য কমাবে না, কিন্তু তুমি বুঝে রাখো যে আমরা অঙ্ক করার সময় ডি ওয়াই ডিএক্স বলবো, কিন্তু আসলে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে এটা আলাদা একটা জিনিস, এইটা আলাদা একটা জিনিস। ডিডি ওয়াইকে কখনো ভাগ করা যায় না, ডিডি ওয়াইকে কখনো আলাদা করা যায় না। মানে এটা কিন্তু কোনো ভগ্নাংশ না, এটা একটা অপারেটর। মানে ডিডি এক্স পুরাটাই একটা আলাদা কনসেপ্ট। যেমন আমি বললাম সাইন, তুমি কি কখনো এসআই লিখতে পারবা, এন বাদ দিয়ে লিখতে পারবা? পারবা না। ঠিক একই রকম ভাবে ডিডি এক্স হচ্ছে পুরা জিনিসটাই একটা কি বলতো, অপারেটর। মানে এটাকে তুমি কোনো ভগ্নাংশ হিসেবে চিন্তা করে বজ্র গুণন যোগ বিয়োগ এগুলি করতে পারবা না। আপাতত এতটুকু মনে রাখো, এই ডিডি এক্স হচ্ছে একটা অপারেটর। তাহলে আমরা এটা পড়বো কেমনে, ডিডি এক্স ওয়াই, এভাবে লিখলেও পড়বো ডিডি এক্স ওয়াই। তার মানে ডিডি এক্স বুঝবো কি, ওয়াইকে ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তাহলে এটা বলতে কি বোঝায়, ওয়াই এর অন্তরীকরণ
কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। এবং একটা জিনিস মনে রাখবা, আমরা এইখানে ডি এর সাথে কি আছে বলতো? এক্স আছে। তাহলে বুঝে নিবা শুধুমাত্র আমরা এক্স কে ডিফারেন্সিয়েট করতে পারবো, অন্য কাউকে ডিফারেন্সিয়েট করতে পারবো না। এখানে এটা বলতে বোঝায় শুধু এক্স কে ডিফারেন্সিয়েট করতে পারবো, শুধুমাত্র এক্স কে ডিফারেন্সিয়েট করতে যাবে। ডি এর সাথে যে থাকবে শুধুমাত্র তাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, অন্য কাউকে ডিফারেন্সিয়েট করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের মূলনীতি। আবারও বলি, আমরা ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে পারবো তখনই হয় ওয়াই যদি এক্স এর একটা কি হয় বলতো? ফাংশন হয়। তাহলে সেই ক্ষেত্রে ডিডি এক্স ওয়াই লিখবো বা ডি ওয়াই বাই ডি এক্স লিখবো, যাই লিখি না কেন পড়তে হবে ডিডি এক্স ওয়াই। ঠিক আছে? তাহলে এই ডিডি এক্স ওয়াই বলতে এরকম বোঝায়, ডিডি এক্স ওয়াই যখন আমরা লিখলাম এর মানে বোঝায় হচ্ছে ওয়াই এর পরিবর্তন এক্স এর পরিবর্তনের অনুপাত, ওয়াই এর পরিবর্তন এবং এক্স এর অনুপাতে পরিবর্তনের অনুপাত কখন? যদি কি হয় বলতো? আমি বলছিলাম এক্স এর পরিবর্তনটা কি হয়? শূন্যের কাছাকাছি হয়। তাহলে এটা ভাষাগতভাবে রিপ্রেজেন্টেশন এরকম, লিমিট ডেল এক্স টেন্ডস টু 0। তাহলে এটাই হচ্ছে অন্তরীকরণের এক্সপ্রেশন বলতে পারো, ইলাবোরেশন বলতে পারো, যাই বলো না কেন। ঠিক আছে? তাইলে কখনো যদি ডি ওয়াই বাই ডি এক্স লিখি এর মানে হচ্ছে ওয়াই কে ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। এটা বলতে আমরা কি বুঝে নিব? লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, মানে ডেল এক্স এর পরিবর্তনটা হবে শূন্যের কাছাকাছি এবং কি বলতো? ডেল ওয়াই বাই ডেল এক্স। ঠিক একই রকম কখনো যদি আমি তোমাকে বলি ডি ভি বাই ডিটি, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ডি ভি বাই ডিটি যেই কথা, ডি ডিটি ইন্টু ভি কি একই কথা। তাহলে এটা বলতে তুমি কি বুঝবা? এটা বলতে তুমি বুঝবা বেগকে আমি ডিফারেন্সিয়েট করতেছি, বেগকে আমি অন্তরীকরণ করতেছি কার রেসপেক্টে? সময়ের রেসপেক্টে বা টি এর রেসপেক্টে। এটা বলতে আমরা কি বুঝে নিব? এটা বলতে বুঝে নিব লিমিট নিচে যেটা আছে তার পরিবর্তন শূন্যের কাছাকাছি হবে। তাহলে ডেল টি টেন্ডস টু 0, ডেল ভি বাই কত? ডেল টি। আশা করি তোমরা বুঝতেছো। কারো কোনো সমস্যা হলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ সেলদানা আফরোজ, তোমার কথা আমি বুঝেছি, আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। বলো বলো, বোর্ডে যা লিখেছি কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু জানিয়ে দাও। বোর্ডে যা লিখেছি কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু কমেন্টে জানাও। 20 জন ক্লাস করছো আমার সাথে লাইভে, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। না আমার এখানে ভিডিও আটকায় নাই, তোমার এখানে কেন আটকাইছে আমি জানি না। আমি একটা মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি, আরেকটা মোবাইল দিয়ে দেখছি, আমার এখানে ভিডিও আটকায়নি। আচ্ছা যাই হোক, আমি বোর্ডে যা লিখেছি কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু কমেন্ট করো। আদিব মিয়াজির কোনো প্রবলেম নাই, রুবায়েতের কোনো প্রবলেম নাই, তানভীরের কোনো প্রবলেম নাই। আর কি কেউ আছো যার কোনো প্রবলেম আছে? তাহলে মোটামুটি তো বুঝেছ ডিফারেন্সিয়েশনের আমরা বলছিলাম কিছু রুল আছে বা কিছু সূত্র আছে, যেই সূত্রগুলি কোত্থেকে আসছে আমার কাছে আপাতত কোনো ব্যাখ্যা নাই। তোমরা আসলে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ম্যাথমেটিক্সের সমস্যা, কিন্তু ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন দেখা যায় ফিজিক্সে, সেজন্য ফিজিক্সে আমার আগে ডিফারেন্সিয়েশন বুঝাই নিতে হয়। আমার যতটুকু প্রয়োজন আপাতত আমি শুধু ততটুকু ডিফারেন্সিয়েশন বুঝাবো। সূত্রগুলি কোত্থেকে আসছে কিভাবে আসছে তার কোনো ব্যাখ্যা আমি দিব না। এটা তোমরা যখন ম্যাথমেটিক্সে সলভ করবা তখন সেটার ব্যাখ্যা তোমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা পাওয়া যাবা, যে এগুলি কোত্থেকে আসছে, কেন আসছে, কার জন্য আসছে, কিভাবে আসছে। কথা কি ক্লিয়ার? তাহলে সেগুলোর ব্যাখ্যা আমি দিতে পারবো না, সেগুলির ব্যাখ্যা কোথায় পাইবা? ম্যাথে পাইবা। আপাতত খালি আমার যতটুকু প্রয়োজন তার কথাগুলি আমি শেয়ার করলাম তোমাদের সাথে, এবং কিছু সূত্র আমি তোমাদেরকে লিখে দিব, সূত্রগুলি ভাঙ্গা বুঝাই দিব কিভাবে সূত্রগুলি অ্যাপ্লিকেশন করতে হয়। কিন্তু সূত্রগুলি কোত্থেকে আসছে এটা আমাকে প্রশ্ন করে লাভ নাই, এটা তুমি ম্যাথে শিখবা। এটাকে বলে মূল নিয়মে অন্তরীকরণ।
সেটা আমি শিখাবো না, সেটা তোমরা কোথায় শিখে নিবা বলো তো? ম্যাথের মধ্যে শিখে নিবা, টিচাররা সুন্দর করে বুঝায়, সেটা ম্যাথের একটা পার্ট। আপাতত আমি জাস্ট তোমাদের ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র করিয়ে দিব, অন্তরীকরণের সূত্র করে দিব। এক নাম্বার কনসেপ্ট, এক নাম্বার সূত্র বলতে পারো, সেটা হচ্ছে বিখ্যাত সূত্র ddx x টু দি পাওয়ার n। বারবার তোমাদেরকে বলেছি আমি, সূত্রের মধ্যে ডি এর সাথে যে থাকবে শুধু তাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, অন্য কাউকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো না। তাহলে এটা সূত্রটা হচ্ছে ডি এর সাথে এক্স আছে, এক্স এর উপর পাওয়ার আছে, তাহলে নিয়ম হচ্ছে যেই পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবা এবং x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান পাওয়ার থেকে এক বিয়োগ করে দিবা। এটাই সূত্র, কোত্থেকে আসছে ব্যাখ্যা নাই, এটাই সূত্র, এভাবেই আমরা প্রয়োগ করব। তাহলে আরো সুন্দর করে যদি তোমাকে আমি শিখিয়ে নেই, তাহলে দেখো ddx x টু দি পাওয়ার 5 যদি চিন্তা করি, তাহলে কি হয় বলতো? 5 কে সামনে নিয়ে আসবো, পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো 5 x টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে 5টাকে সামনে নিয়ে আসবো x টু দি পাওয়ার 4। আশা করি আমার কথা বুঝতে পারতেছো। একই রকম ভাবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ddt t টু দি পাওয়ার 10, তাহলে সূত্র কি? পাওয়ারটা সামনে চলে আসবে, t এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 10 t টু দি পাওয়ার 9। বুঝছো নাকি? দেখো একটু কমেন্টে জানিয়ে দাও বুঝছো নাকি। দেখো অর্থাৎ কেউ একজন আমাকে বলছে যে অর্থাৎ ক্ষুদ্র মানের ডিফারেন্স আর বড় কোনো মানের ডিফারেন্সের অনুপাত না, এটা কখন বলছি আমি? জেডএম সোহরাত, ক্ষুদ্র মানের ডিফারেন্স আর বড় মানের ডিফারেন্স, এটা আমি কখনো তো বলি নাই তোমাকে, কখনো আমি তোমাকে বলি নাই। আমি বলছি এক্স এর লিমিটটা হচ্ছে শূন্যের কাছাকাছি, ওয়াইটা কার উপর ডিপেন্ড করে? এক্স এর উপর ডিপেন্ড করে। যদি এরকম মনে করো 1 প্লাস এক্স স্কোয়ার, এর মানে হচ্ছে এক্স এর পরিবর্তন যদি ক্ষুদ্র হয়, ওয়াইটা কার উপর ডিপেন্ড করে? এক্স এর উপর ডিপেন্ড করে, তাহলে ওয়াই এর পরিবর্তনও ক্ষুদ্র হবে। তাইলে dy বাই dx বলতে ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন, কিন্তু শর্তটা অবশ্যই কি হয় বলতো? লিমিটটা হইতে হবে ডেল এক্স এর পরিবর্তন অনেক ক্ষুদ্র হবে। এখন তুমি বলতে পারো স্যার এখানে ডেল এক্স লেখছে, ডেল ওয়াই তো লেখে নাই, তাহলে ডেল ওয়াই যে ক্ষুদ্র আপনি বুঝলেন কেমনে? কারণ কি? কারণ এক্স এর উপরে কে নির্ভর করে? ওয়াই নির্ভর করে। তাহলে এক্স যদি ক্ষুদ্র চেঞ্জ হয়, ওয়াই এর পরিবর্তনটা সেই সাপেক্ষে তো ক্ষুদ্রই হবে। তাহলে এখানে এক্স যে ক্ষুদ্র ওয়াই যে বড়, বিষয়টা কিন্তু তা না। ঠিক আছে, এক্স এর পরিবর্তন ক্ষুদ্র হইলে ওয়াইও ক্ষুদ্র, কোথাও বড় পরিবর্তন কোথাও ক্ষুদ্র পরিবর্তন আমি কিন্তু বলি নাই। তাহলে এখানে এক্স এর কথা এই কারণে আসছে, কারণ ওয়াইটা এক্স এর উপর কি করে? নির্ভর করে, সেজন্য একটার মান বললেই হবে, আরেকটার মান বলতে হবে না। আচ্ছা দেখো সূত্র বুঝছো নাকি? আমাকে একটু কমেন্টে জানাও। আশা করি বুঝেছো, সূত্রের মধ্যে নতুন কিছু নাই, মানে খুব কঠিন বা জটিল কিছু নাই, আশা করি বুঝেছো। ঠিক আছে, তারপরে 2 নাম্বার সূত্রটা আসো। 2 নাম্বার সূত্র হচ্ছে ddx ধ্রুবক। ddx যদি ধ্রুবক হয়, আচ্ছা ধ্রুবক পরে শিখাবো না, ddx কে x টু দি পাওয়ার n। তাহলে নোট স্যার বলছিল ডি এর সাথে কি আছে? এক্স আছে, তাহলে শুধু এক্স কে ডিফারেন্সিয়েট করতে পারবো, ওয়াই কে আর কাউকে ডিফারেন্সিয়েট করতে পারবো না। তাহলে ডি এর সাথে যদি এক্স থাকে, তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে কে রে কি করবো? বাইরে বের করে দিব। নিয়ম কি? যেটা ধ্রুবক থাকবে তারে বাইরে বের করে দিব, তারে ডিফারেন্সিয়েট করতে পারবো না। ddx x টু দি পাওয়ার n, তাহলে সেই ক্ষেত্রে কে যা আছে সেখানে থাকবে, পাওয়ারটা সামনে চলে আসবে x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে তুমি চাইলে সূত্রটা একদম সরাসরি লিখে নিতে পারো, তুমি চাইলে সূত্রটা একদম সরাসরি লিখে নিতে পারো। সূত্রটা এরকম ddx কে x টু দি পাওয়ার n, কে রে বাইরে বাইর করে দিবা n x টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি বুঝতেছো।
তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি তোমাকে বলি ddx মনে করলা 100 x কিউব, 100 এর বাইরে বাইর করে দিব, x এর পাওয়ার 3, তাহলে 3 দিয়ে গুণ করব x টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে কত 300x স্কয়ার। একই রকম ভাবে যদি এরকম হয় ddx x কিউব y কিউব z কিউব, এরকম কোন একটা রাশি থাকলো, তাহলে d এর সাথে x আছে, শুধু x কে ডিফারেন্সিয়েট করব, অন্য কাউকে ডিফারেন্সিয়েট করব না। তাহলে x এর পাওয়ার আছে 3, 3 এর সামনে নিয়ে আসব, পাওয়ার 1 কমে যাবে। আর y এর পাওয়ার হচ্ছে y টু দি পাওয়ার 3 z টু দি পাওয়ার 3। আশা করি বুঝতে পারতেছো। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো। মানে দেখো এখানে এই যে x এ ডিফারেন্সিয়েট করছি, পাওয়ার সামনে নিয়ে আসছি, উপরে স্কয়ার মানে 1 কমে গেছে। আর yz এর মধ্যে, এই সমীকরণের মধ্যে তো yz নাই, তাহলে এই সমীকরণে ওইটা যেভাবে আছে সেভাবেই রইছে। দেখো বুঝছো নাকি? তোমার প্রশ্ন আমি বুঝি নাই রহমত, তোমার প্রশ্ন আমি বুঝি নাই। অনুপাত চেঞ্জ হবে কি? কি চেঞ্জ হবে? কারে চেঞ্জ করতে চাও তুমি? দেখো 2 নাম্বার সূত্র বুঝছো নাকি? যদি বুঝে থাকো একটু কমেন্টে লিখো হ্যাঁ বুঝেছি। 2 নাম্বারটা বুঝছো নাকি? বুঝে থাকলে একটু কমেন্টে লিখে দাও যে বুঝেছি। 20 জন শিক্ষার্থী ক্লাস করতেছ। 2 নাম্বারটা যদি বুঝে থাকো একটু কমেন্টে লিখে দাও বুঝেছি। রামিসা বুঝেছে, তোমাদের সকলের কমেন্ট আশা করি আমরা। রওশন রুবায়েত বুঝেছে। আচ্ছা ঠিক আছে, 3 নাম্বার সমীকরণ আসো। 2 নাম্বার গেল, 3 নাম্বার সমীকরণটা আসো। 3 নাম্বার সমীকরণে তারা কি চাইছে? 3 নাম্বার সমীকরণে আমি যেটা চেয়েছি সেটা হচ্ছে ddx k ইকুয়াল টু 0। d এর সাথে x আছে, সমীকরণের কোথাও কি x আছে? নাই। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? 0 হবে। কেন 0 হবে? উত্তর যদি জানতে চাও উত্তর দিতে পারি আমি, সেটা হচ্ছে ddx k এর সাথে কিছু নাই, মানে k ইনটু 1 আছে। ddx k থাকলো 1 মানে কি? 1 মানে কি? x টু দি পাওয়ার 0। তারপরে সূত্র কি ছিল? k এর বাইরে বাইর করে দিব, পাওয়ারটা সামনে নিয়ে আসবো, x টু দি পাওয়ার 0 মাইনাস 1। 0 এর সাথে পৃথিবী গুণ করলো কত? 0, সেজন্য 0 হইছে। তাহলে সেই অনুপাতে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ddx x না দিয়ে ddt দিলাম, x কিউব y কিউব z কিউব এরকম দিলাম, তাহলে এই সমীকরণ দেখে খুশি হয়ে গেলে লাভ নাই যে স্যার x এর পাওয়ার সামনে নিয়ে আসবো। কারণ তোমার দেখতে হবে যে আমি এই সমীকরণে কি দিছি। এই সমীকরণে কিন্তু আমরা t দিছি, এখানে t দিছি, তাহলে কি বলতে হবে? t রে ডিফারেন্সিয়েট করতে পারবো, অন্য কাউকে ডিফারেন্সিয়েট করতে পারবো না। তাহলে এই সমীকরণের কোথাও কি t আছে? নাই। তাহলে এটা ডিরেক্ট 0। বুঝছো না? বুঝো না? দেখো আশা করি বুঝতে পারছো। তার মানে আমি যদি তোমাকে কখনো বলি ddx 100, d এর সাথে x আছে, এখানে কি x আছে? নাই, কিছু দেখার দরকার নেই, 0। চার নাম্বার আসো। কখনো যদি এরকম হয় ddx u প্লাস v, কখন যদি এরকম যোগ বা বিয়োগ যুক্ত কোনো টার্ম থাকে তখন কি করবা? আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে দিবা। ddx u প্লাস মাইনাস ddx v, ঠিক আছে? ইউ রে উপরেও লিখতে পারো, ভি রেও উপরে লিখতে পারো, ইচ্ছা, কোনো সমস্যা নাই।
এর মানে হচ্ছে কখনো যদি এরকম বলি আমরা ddx x স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার এমন লিখলাম, তাহলে সূত্রটা কি হবে? তাহলে সূত্রটা হবে হচ্ছে, খেয়াল করে দেখো, তাহলে কনসেপ্টটা হচ্ছে ddx সবগুলি আলাদা করে দিবা। সবগুলি যদি আলাদা করে দিতে চাও তাহলে ddx কি হয় বলো তো? x স্কোয়ার প্লাস হচ্ছে ddx 2xy প্লাস হচ্ছে ddx y স্কোয়ার প্লাস না এটা মাইনাস। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা যদি একটু বলে আসতাম আমার জন্য ভালো হইতো অঙ্কগুলি করতে। এটা 3 নাম্বার সূত্র ধরলাম, ওগুলির নাম্বার চেঞ্জ করে দিব না। 3 নাম্বারটা হচ্ছে কখন যদি ddx x হয় মানে dx বাই dx হয় সেটা ডিরেক্ট 1। কেমনে 1? ddx যদি x হয়, x মানে কি বলতো? পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 সামনে আসছি, x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1 x টু দি পাওয়ার 0 মানে 1। এটা 3 নাম্বার মনে রাখো। তাহলে dx dx হইলে ডিরেক্ট 1, মনে করো কাটাকাটি 1, সহজে মনে রাখো, ঠিক আছে? তাইলে আমরা এটাকে 3 নাম্বার ধরলে ওইটা হবে 4 নাম্বার, এটা হবে 4 নাম্বার, এটা হবে 5 নাম্বার। আচ্ছা, যা বলতেছিলাম একটু মনে রাখো। তাহলে ddx এগুলির ডিফারেন্সিয়েট করব, তাহলে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? ddx x স্কোয়ারে করলে কি হবে? পাওয়ারটা সামনে চলে আসবে, x এর পাওয়ার 1 কমে যাবে, প্লাস 2xy এর মধ্যে d এর সাথে x আছে, এখানে x আছে তাহলে ডিফারেন্সিয়েট করা যাবে, তাহলে x আছে শুধু, তাহলে কি হয় বলো তো? 2y মাইনাস এখানে d এর সাথে x আছে, এখানে কি x আছে? নাই, তাহলে কি হয়ে যাবে? 0। তাহলে অ্যান্সারটা কি হয়? 2 ইন্টু x প্লাস ওয়াই। দেখো বুঝছো নাকি? দেখো বাচ্চারা বুঝছো নাকি? তানভীর আহমেদ, আবার কোনটা বলবো? কয় নাম্বারটা বলবো এটা তো বলতে হবে। রাহমেদ কি হয়েছে বলো তো? বুঝি নাই। রাহমেদের সমস্যাটা কি? এরকম কমেন্ট করতেছো কেন? তানভীর আহমেদ কোনটা আরেকবার বলবো সেটা আমাকে একটু বলো। কয় নাম্বারটা? নাম্বার লেখো। আর এটা এখন বুঝছো নাকি দেখো। বাচ্চারা কমেন্টে লিখতে হবে, বুঝলেও লিখতে হবে, না বুঝলেও লিখতে হবে। বুঝলেও লিখতে হবে, না বুঝলেও লিখতে হবে। চার নাম্বারটা না বুঝার কি আছে বলো? 4 নাম্বারটা না বুঝার কি আছে দেখো তো। ডি এর সাথে এক্স আছে, সমীকরণের মধ্যে এক্স নাই। এই যে ডি এর সাথে টি আছে, এই সমীকরণের কোথাও টি আছে, টি নাই। তাহলে যে যদি আমরা বলছিলাম ডি এর সাথে যে থাকবে শুধু তারে ডিফারেন্সিয়েট করতে পারবো, অন্য কাউকে ডিফারেন্সিয়েট করতে পারবো না। তাহলে এই যে অন্য কাউকে ডিফারেন্সিয়েট মানে ডি এর সাথে টি আছে দেখে এখানে টি নাই দেখে 0 হইছে। যেমন যদি এরকম থাকে ডিডিএক্স, যদি এরকম থাকে ডিডিএক্স y কিউব z টু দি পাওয়ার 5, তাহলে d এর সাথে x আছে, এখানে x আছে নাই, তাহলে ডিরেক্ট 0। d এর সাথে যে থাকবে শুধু তারই ডিফারেন্সিয়েট করতে পারবো, অন্য কাউকে ডিফারেন্সিয়েট করতে পারবো না। দেখো এখন বুঝছো নাকি? দেখো 4-5 এখন বুঝছো নাকি? তো রুবায়াত রওশন বলছে 2 নাম্বার বুঝি নাই। 2 নাম্বার আরো পরে বলো, কেন 2 নাম্বার বুঝো নাই? কেন 2 নাম্বার বুঝো নাই? ডি এর সাথে এক্স আছে, এক্স এর সাথে কি আছে? কে এক্স আছে। তাহলে কথা কি ছিল বলো তো? শুধু এক্স কে ডিফারেন্সিয়েট করব, তাহলে এক্স বাদ দিয়ে কি আছে? কে আছে। যদি এক্স না থাকতো তাহলে ডিরেক্ট 0 লিখে দিতাম, কিন্তু এখানে কি আছে? এক্সও আছে আবার কেও আছে। তাহলে নিয়ম হচ্ছে ধ্রুবকটারে বাইরে বাইর করে দিব, বাইরে বাইর করে দিয়ে ওইটারে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? আর ডিফারেন্সিয়েটের নিয়ম কি? পাওয়ার সামনে চলে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, ঠিক আছে? তাহলে ddx কে x টু দি পাওয়ার n, তাহলে এই যে কি করছি বলতো, এই যে কে রে বাইরে বাইর করে দিছি,
আর পাওয়ারটা সামনে নিয়ে আসছি, এক্স এর পাওয়ার 1 কমিয়ে দিয়েছি। তাহলে এখানে ddx 100 x কিউব, তাহলে কি 100 এর জায়গা মতো রাখলাম, তারপরে কি পাওয়ার ছিল 3 রাইনা গুণ করলাম আর পাওয়ার 1 কমায় দিলাম। আর এখানে আসো, তাহলে কনসেপ্টটা হচ্ছিল ddx x এর x আছে না নাই, আছে, তাহলে এটা ডিফারেনশিয়েট করা যাবে। তাহলে এটা যদি ডিফারেনশিয়েট করতে চাই তাহলে x এর পাওয়ারটা সামনে নিয়ে আসছি, x এর পাওয়ার 1 কমিয়ে দিছি। আর বাকিরা যা ছিল ধ্রুবক মানে কি, তাদের কোনো ডিফারেনশিয়েট করতে পারবো না, তারা যেমনি ছিল সেমনিই থাকবে। এই যে এখানে কি 100 100ই রইছে, এখানে কে রইছে, শেষ। না বুঝার তো কিছু আমি দেখতেছি না, আসলে তোমরা কেন বুঝতেছো না এটা আমিও জানছি না। ddx x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, কেন এমনি করলে সমস্যা কি তোমার? আফরোজা, সুলতানা আফরোজা, হ্যাঁ তোমরা x প্লাস y হোল স্কয়ার দৈরা অঙ্ক করতে পারো, কিন্তু এমনি করলে সমস্যা আছে নি? আমি যেমনি শিখাইছি এখানে সমস্যা কি? আমরা যেমনি করছি সেমনি সমস্যা কি তোমার? x প্লাস y হোল স্কয়ার করলেও করা যায়, কিন্তু দরকার কি? আচ্ছা 5 নাম্বার গেল, 6 নাম্বার আসো। 6 নাম্বারটা আসো। 6 নাম্বারটা হচ্ছে গুণনের ক্ষেত্রে ddx uv কখনো যদি গুণ হিসাবে থাকে, গুণ হিসাবে থাকলে ফার্স্টে ইউ রে বাইরে বাইর করে দিবা, ভি রে ডিফারেনশিয়েট করবা, তারপরে ভি রে বাইরে বাইর করে দিবা, ইউ রে ডিফারেনশিয়েট করবা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, ddx 100x কিউব, এটা ইউভি মেথড হইতো, খেয়াল করে দেখো, ইউভি মেথড আর ddx kx মেথড। তোমাদের কাছে একই রকম মনে হইতে পারে, কিন্তু একই রকম না, কিন্তু একই রকম না। কারণটা কি? কারণটা হচ্ছিল ddx uv বলতে বুঝাইছি আমরা যেই দুইটা রাশি গুণ হিসাবে আছে দুইটার মধ্যেই x আছে, আর ddx kx টু দি পাওয়ার n বলতে বুঝাইছি যেই দুইটা রাশি গুণ হিসাবে আছে সেই রাশি দুইটার মধ্যে একটার মধ্যে x আছে আরেকটার মধ্যে x নাই। তাহলে যদি x না থাকে সেটা যেমনি আছে এমনিই থাকবে, তাহলে তো আমি ডিফারেনশিয়েট করতে পারবো না। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে আমরা 6 নম্বরে কিন্তু এটা শিখতেছি না, আমি 6 নম্বরে শিখতেছি কোনটা, ddx uv। ddx uv বলতে এই যে মনে করলা ddx মনে করলা x কিউব 1 প্লাস x স্কয়ার, এরকম একটা সমীকরণ নিছি আমি। তাহলে এই সমীকরণের সাথে এই যে kx এর কিন্তু মিল নাই, কেন? কারণ এইখানে দেখো x কিউব আর 1 প্লাস x স্কয়ার গুণ হিসাবে আছে, কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে, কিন্তু সেখানে এই x এর মধ্যেও কি আছে? x, এটার মধ্যেও x আছে, এটার মধ্যেও কি আছে? x আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা kx এর মেথড ইউজ করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে কিসের মেথড ইউজ করতে হবে? uv মানে গুণের মেথড ইউজ করতে হবে। তাহলে যদি গুণের মেথড আমি ইউজ করি তাহলে কনসেপ্টটা কি দাঁড়াইতেছে? কথা ছিল ইউ রে বাইরে বাইর করে দিব, তাহলে এটারে ইউ ধরবো, এটারে ভি ধরবো, ইউ রে বাইরে বাইর করে দিব, তাহলে x কিউব রে বাইরে বাইর করে দিলাম, ddx 1 প্লাস x স্কয়ার রে ডিফারেনশিয়েট করব, তারপরে প্লাস দিয়া আমরা কি করব বলো তো? 1 প্লাস x স্কয়ার রে বাইরে বাইর করে দিব, ddx লিখা x কিউব করব। বুঝছো না বুঝো নাই? দেখো, না বুঝলে আমাকে জানাও। তাহলে ইউবি মেথড কখন হবে? যখন দুইটা রাশি গুণ হিসাবে থাকবে এবং দুইটা রাশির মধ্যে কি থাকবে বলতো? x এর মান থাকবে। একটা রাশি বাইরে বাইর করে দিব, আরেকটা ডিফারেনশিয়েট করব, প্লাস দিয়া যেটারে বাইরে বাইরে করছিলাম তারে ডিফারেনশিয়েট করব, আর যেটারে ডিফারেনশিয়েট করব তারে বাইরে বাইর করে দিব। তাহলে এটা যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে কি হবে দেখো তো? x কিউব তো x কিউবই থাকলো, 1 রে ডিফারেনশিয়েট করলে হবে 0, কারণ 1 এর মধ্যে তো আর x নাই, আর x স্কয়ার রে ডিফারেনশিয়েট করলে হবে 2x, পাওয়ারটা সামনে আসলাম 1 কমাই দিলাম, প্লাস 1 প্লাস x স্কয়ারই থাকলো, x কিউব রে করলে 3x স্কয়ার। বুঝছো? এখন যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতা। তুমি একটা প্রশ্ন আমাকে করতে পারতা যে স্যার এই x কিউব দিয়ে গুণ কইরাও তো আমি করতে পারতাম। হ্যাঁ পারতা, একই आंसर আসতো,
কিন্তু ইউভি মেথড বোঝানোর জন্য এমনিই করছি। একটা ডিফারেন্সিয়েট খালি একভাবে করা যায় না, অনেকভাবে করা যায়। পরের লাইনে এরা যোগ বিয়োগ গুণ ভাগ যা করার যদি চাও করে দাও। তাহলে 2x⁴ প্লাস 3x² প্লাস 3x⁴ 5x⁴ 3x² শেষ। এটা হচ্ছে ইউভি মেথড। আশা করি বুঝতে পারতেছো ডিফারেন্সিয়েশন খুব কঠিন না, আবার প্র্যাকটিস না করলে সহজও না। ডিফারেন্সিয়েশন খুব কঠিন না, প্র্যাকটিস না করলে আবার সহজও না। সেজন্য অবশ্যই কি করতে হবে বলো তো, প্র্যাকটিস করতে হবে। তারপরে ত্রিকোণমিতিক অনুপাতেরও কি হয় বলতো, ডিফারেন্সিয়েশন হয়। ত্রিকোণমিতিক অনুপাতেরও ডিফারেন্সিয়েশন হয়। তাহলে 6 নাম্বার গেল। 7 নাম্বার যদি চিন্তা করি, ভাগেরও হয়, ভাগটা তো একটু কঠিন, তোমাদের শিখতে হবে না। 7 নাম্বার যদি চিন্তা করি, ddx ln x সূত্র হচ্ছে 1/x। 8 নাম্বার হচ্ছে ddx sin x ইকুয়াল টু cos x। তারপরে 9 নাম্বার যদি চিন্তা করি, ddx cos x ইকুয়াল টু মাইনাস sin x। তারপরে 10 নাম্বার যদি চিন্তা করি, ddx tan x ইকুয়াল টু sec² x। 11 নাম্বার যদি চিন্তা করি, ddx cot x মাইনাস cosec² x। 12 নাম্বার যদি চিন্তা করি, ddx sec x tan x। তেরো নাম্বার যদি চিন্তা করি, ddx cosec x মাইনাস cosec x cot x। এগুলি হচ্ছে সূত্র, কোত্থেকে আইছে এটা বুঝতে হবে না, আসছে খালি এটাই বুঝতে হবে। ইন্টারমিডিয়েটে উঠলে বুঝতে পারবা যে কোত্থেকে আসছে। তোমরা তো ইন্টারমিডিয়েটে আছে, সরি, মানে ম্যাথের মধ্যে করার সময় বুঝতে পারবা যে কোত্থেকে আসছে। আর একটা স্পেশাল সূত্র শিখে নাও। 14 নাম্বার হচ্ছে ddx ex ইকুয়াল টু ex, এটার কোনো চেঞ্জ নাই।
এগুলির বলে এগুলি কোত্থেকে আসে জানতে হইলে মূল নিয়মে অন্তরীকরণ শিখতে হবে। মূল নিয়মে অন্তরীকরণ তো আমরা আসলে অন্তরীকরণ শিখাচ্ছি না, আমরা অপারেশন শিখাচ্ছি, সেজন্য এত কাহিনী নেই। বুঝতে পারছো? এগুলি একটু মুখস্থ করতে হবে আপাতত। আমাদের খালি সাইন আর কস হইলেই হবে, আমাদের এতগুলি নাই, এতগুলি ডিফারেন্সিয়েশন নাই। তারপরেও তোমাদের অবজেক্টিভে আসতে পারে, সেজন্য আমরা এত কিছু দেখাই দিছি। আপাতত আমাদের শুধু এই দুইটা শিখলেই হবে, ত্রিকোণমিতির মধ্যে এই দুইটা শিখলেই হবে, যে সাইন এক্স করলে হবে কস এক্স, আর কস এক্স করলে হবে মাইনাস সাইন এক্স। আর ডিফারেন্সিয়েশন শিখলে ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাবে। একটা স্পেশাল ডিফারেন্সিয়েশন শিখাইতে চাই। ddx ফাংশন টু দি পাওয়ার, ঠিক আছে? মানে একটা ফাংশন নিব আমি, সেই ফাংশনটার উপরে পাওয়ার থাকবে, ঠিক আছে? পাওয়ারটাকে আমি যদি n দিয়ে লিখি আরো সুবিধা হবে তোমাদের বোঝার জন্য। n দিয়ে যদি লিখি তাহলে নিয়মটা হচ্ছে পাওয়ারটাকে সামনে নিয়ে আসবা, ddx করে আবার ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করবা। হয়তোবা তোমাদের এইভাবে আমি বুঝাইতে পারবো না, আমরা উদাহরণ দিলে সবচেয়ে সহজে বুঝবো। আবারও বলি, কখনো যদি কোনো ফাংশনের উপরে পাওয়ার থাকে, তাকে ডিফারেন্সিয়েশন কেমনে করতে হবে? ফার্স্টে কি করা বলো তো, ওই ফাংশনটাকে মনে মনে এক্স ধরে নিবা। ওই ফাংশনটাকে মনে মনে, আচ্ছা এটা এখানে আসে নাই, আচ্ছা এভাবে বোঝানো যাবে না তোমাদের, আমরা উদাহরণ দিয়ে বুঝাবো। তাহলে এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ডিফারেন্সিয়েশন। সেটা হচ্ছে কখনো যদি একটা ফাংশনের উপর পাওয়ার থাকে, তাহলে মনে মনে কি করবা, সেই ফাংশনটাকে এক্স ধরে নিবা, ফাংশনটাকে এক্স ধরে নিয়ে ডিফারেন্সিয়েট করবা। ডিফারেন্সিয়েট করার পরে সেই ফাংশনটাকে আবার কি করবা, ডিফারেন্সিয়েট করতে হবে। মানে কি, আসলে আমি বুঝাই দিই, আমরা আসলে অঙ্ক না করলে বুঝতে পারবো না। দেখো আমরা একটু অঙ্ক করি। ddx এটা হচ্ছে ক্রাইটেরিয়া, এরকম স্পেশাল টাইপের ডিফারেন্সিয়েশন বলতে আমরা ddx ফাংশনের উপর পাওয়ার বুঝে নিব। হ্যাঁ, এখানে দিয়ে দিই, আসো। তাহলে আমরা যদি একটু দেখাই তোমাকে, ddx 1 প্লাস এক্স হোল স্কোয়ার, অথবা 1 প্লাস এক্স না বোঝায় এক্স প্লাস ওয়াই বুঝাই, তুমি যেটা বুঝো, হোল স্কোয়ার। তাহলে এইখানে কি হয়েছে বলতো, ফাংশনের উপর পাওয়ার আসছে। ফাংশনের উপর কি আছে বলতো, পাওয়ার আসছে। ও আরেকটা সমীকরণ, আরেকটা সূত্র তোমাদের শেখানো উচিত আমার, আমি একটু ভুলে গিয়েছিলাম। 15 নম্বরে আরেকটা সূত্র তোমাদের আমার শেখানো উচিত, মাঝে মধ্যেই লাগে সূত্রটা, আমি একটু যদি শিখে আসি। 15 নম্বরে হচ্ছে ddx কখনো যদি রুট এক্স আসে, কখনো যদি রুট এক্স আসে, ddx রুট এক্স এর সূত্রটা হচ্ছে 1/2 রুট এক্স। ডিরেক্ট সূত্র লিখতে পারবা, যদিও আমি চাইলে তোমাকে এটা অঙ্কটা করিয়ে দিতে পারি। ddx রুট এক্স বলতে তুমি কি বুঝো, রুট এক্স যেই কথা, ddx এক্স টু দি পাওয়ার হাফ একই কথা। তাহলে নিয়ম হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স এর পাওয়ার 1 বিয়োগ হবে, তাহলে হাফের থেকে -1 দিলাম, তাহলে হাফ সামনে চলে আসছে, এক্স এর পাওয়ার -হাফ হয়ে গেছে। তার মানে কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, তাহলে হাফ তো সামনে চলে আসছে, 1/√x। তাহলে এই জিনিসটাকেই আমরা একবারে লিখছি। দেখো তো ডিফারেন্সিয়েটটা বুঝছো নাকি? কখন যদি রুট এক্স হয় তাহলে কি হবে, 1/2√x। ঠিক আছে, এটা হচ্ছে 15 নম্বর সূত্র। কখনো যদি এরকম আসে ddx রুট এক্স, তাহলে ডিরেক্ট সূত্র লিখবো 1/2√x। আচ্ছা যাই হোক, যা আমরা পড়তেছিলাম, আসো এখানে ddx কখনো যদি এরকম হয়, দেখো তো x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এরকম একটা কনসেপ্ট আসছে, ঠিক আছে? তবে x স্কোয়ার দিয়ে দিই, ওয়াই স্কোয়ার, হ্যাঁ এভাবে করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, বুঝতে আর একটু ক্লিয়ার হবে। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3 ধরলা।
তাহলে নূর স্যার কি বলছিল, ফাংশনের উপর পাওয়ার। ফাংশনের উপর পাওয়ার মানে হচ্ছে যার উপরে পাওয়ার তার ভিতরে এক্স আছে না নাই, আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েট করতে পারবো, নাইলে ডিরেক্ট জিরো। এত কাহিনী দেখে লাভ নাই। কখনো যদি এরকম হইতো ডিডিএক্স মনে করলা ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার 10, ডি এর সাথে কি আছে এক্স, এখানে কোথাও এক্স আছে নাই, তাহলে ডিরেক্টলি জিরো, আর কিছু দেখার দরকার নেই। কিন্তু যখন ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার পাওয়ার, তখন এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কেমনে ডিফারেন্সিয়েট করব, নিয়মটা হচ্ছে এই পুরা জিনিসটারে মনে মনে এক্স ধরে নিব। পুরা জিনিসটারে মনে মনে কি ধরে নিব, এক্স ধরে নিব। তাহলে পুরা জিনিসটাকে যদি মনে মনে এক্স ধরে নেই, খেয়াল করে দেখো, তাহলে এই পুরাটারে যদি এক্স ধরি তাহলে এক্স এর পাওয়ার 3, তাহলে 3 এর সামনে আসবো, এটার উপরে পাওয়ার 1 কমায় দিব। তারপরের কনসেপ্টটা হচ্ছে এইটারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে নোট স্যার কি শিখাইছিল, যারে এক্স ধরছি তারে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এক্স ধরছি কারে, এক্স ধরছি হচ্ছে এটারে মনে মনে আবার ডিফারেন্সিয়েট করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটারে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে 3 তো থাকলোই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 1 কমে গেল 2 ডিডিএক্স এটারে যদি এক্স প্লাস ইউ প্লাস ভি মেথডে নিয়ে আসি তাহলে কি হবে, 2x প্লাস, এখানে তো আর এক্স নাই, তাহলে এটা হবে 0। তাহলে আমার কি দাঁড়াইতেছে, 3 দুগুণে 6x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 2। দেখো ডিফারেন্সিয়েশন বুঝছো নাকি? আবারও ঠান্ডা মাথায় বলি, খুব মনোযোগ দিয়ে শুনো, তোমাদের ফিজিক্সের জন্য এই ডিফারেন্সিয়েশনটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসে বারবার। খেয়াল করো, ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3, নোট স্যার বলছিল ফাংশনের উপরে যদি কি থাকে, পাওয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করো বলতো, এই পুরাটারে মনে মনে এক্স ধরে নিব। তাহলে এই পুরাটারে মনে মনে যদি এক্স ধরে নেই তাহলে সেই ক্ষেত্রে কি হইতেছে বলতো, এক্স স্কোয়ার প্লাস, এই যে এই পুরাটারে এক্স ধরলে পাওয়ারটা সামনে নিয়ে আসছি, ডিফারেন্সিয়েট করলে পাওয়ার 1 কমে গেছে। ডিডিএক্স করলাম, কারে ডিফারেন্সিয়েট করব, এই জিনিসটারে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এই জিনিসটারে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াইলো, এটা তো এখানে থাকলোই, ডিডিএক্স করলে এক্স এর পাওয়ার কত 2, তাহলে 2x প্লাস ওয়াই এর পাওয়ার কত 2, কিন্তু ওয়াই তো সমীকরণে আছে কিন্তু আমার ডি এর সাথে তো নাই, সেই জন্য এটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে 3 দুগুণে 6x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো বুঝছো নাকি? এত সূত্র কি সব মুখস্থ করতে হবে? একজন প্রশ্ন করছে আমাকে, উত্তর হচ্ছে মুখস্থ করতে হবে না, অটো মুখস্থ হয়ে যাবে। তোমার আলাদাভাবে মুখস্থ করতে হবে না, অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা যদি আরেকটা দেখাই ডিফারেন্সিয়েশন, তাহলে আরো সহজ হবে তোমাদের জন্য। স্পেশাল ডিফারেন্সিয়েশন, ডিডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। খেয়াল করো, তাহলে এটা হচ্ছিল ডি এর সাথে এক্স আছে, তাহলে এই পুরা ফাংশনের উপর তো রুট, তার মানে ফাংশনের উপর পাওয়ার। তাহলে এই ফাংশনের ভিতরে এক্স আছে না নাই, আছে। তাহলে মনে মনে এই পুরা ফাংশনটারে কি ধরে নিবা, এক্স ধরে নিবা। তাহলে মনে মনে যদি এই পুরা ফাংশনটারে এক্স ধরে নেই তাহলে সূত্র কি বলতো, রুট এক্স এর সূত্র কি, 1/2 রুট এক্স, এক্স মানে এই পুরাটারে ধরে নিছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে কি করব, যারে এক্স ধরে নিছি তারে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে ডি এর সাথে এক্স আছে, এখানে আসলো 1/2 রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 2x প্লাস 0 প্লাস 0। তাহলে 2 কাইটা দিলাম, এক্স বাই রুট ওভার কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কে বুঝো নাই কমেন্টে জানাও। বিশ জন ক্লাস করছো লাইভে, যদি সবাই আমার কথাটা বুঝো আমাকে একটু জানাও। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, হ্যাঁ অবশ্যই স্পেশাল ডিফারেন্সিয়েশনের মধ্যে পড়ে, অবশ্যই সিস্টেমে নর্মাল ডিফারেন্সিয়েশনের মতো হয়ে যাবে। সুলতানা আফরোজ অবশ্যই স্পেশাল ডিফারেন্সিয়েশনে পড়ে।
আমাকে বলছে সুলতানা আফরোজ বলছে যে স্যার দেখো তুমি বলছো ddx x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা নর্মালিও করতে পারো, স্পেশালও করতে পারো, সূত্র ভাঙ্গা নর্মাল করতে পারো। আর স্পেশাল করলে পাওয়ারটা সামনে নিয়ে আসবা, পুরা ডারে কি ধরবা, এক্স ধরবা, 2 এর থেকে 1 গেলে থাকে এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু কি ddx কারে করবা, এক্স প্লাস ওয়াইকে ডিফারেন্সিয়েট করবা, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ddx করলে কত হবে বলো তো, ddx করলে 1 হবে, আর এটা কি হবে 0, তাহলে কি দাঁড়াইলো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। আশা করি বুঝতে পারছো। আরেকটা করাই, তাহলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা করাই, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কি দেখো তো, আরেকটা স্পেশাল ডিফারেন্সিয়েশন কি, ddx সাইন রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। মনোযোগ দিয়ে দেখো বাচ্চারা, তাহলে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, ডি এর সাথে এক্স আছে, সাইনের ভিতরে এক্স আছে, তাহলে কি করবো বলতো, সাইন রে করলে কি হবে কস, তাহলে সাইন রে করলে কস এক্স, এই পুরা ডারে মনে মনে এক্স ধরে নিব, কস রুট ওভার কত 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে ডিফারেন্সিয়েট করব কারে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, পুরা ডারে এক্স ধরে নিছিলাম, তাহলে কস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার তো আছেই, ডিডি এক্স, এটা পুরা ডারে কি ধরবো বলতো, পুরা ডারে এই ভিতরের পুরা ডারে এক্স ধরবো, তাহলে কি হয় বলতো 1/2 রুট এক্স, আবার কারে ডিফারেন্সিয়েট করতে হবে 1 প্লাস এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে দেখো এখানে কস থাকলো কস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো, নিচে 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো, ddx 1 প্লাস এক্স স্কোয়ারে করলে 0 প্লাস 2x, 2 কাইটে গেলে কি থাকবে x cos রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো বুঝছো না, বুঝো না, এটাই সবচেয়ে জটিলতম ডিফারেন্সিয়েশন আমি শিখিয়েছি আজকে। মাহমুদা সিদ্দিকা ছবি সেকেন্ড লাইন বলতে কি বুঝাইতে চাইছো, কোনটার সেকেন্ড লাইন আরেকবার দেখো বুঝবা, একটু কমেন্টে জানাও তো বাচ্চারা, আমার যে এটা করছি এটা কি কেউ সবাই বুঝছো না বুঝো নাই। বলো বলো কমেন্টে জানাও। ওয়ান প্লাস এক্স স্কোয়ার কি উপরে নিচে কাটা যাবে নাকি, একটা ভালো প্রশ্ন করছে, খেয়াল করে দেখো। এইখানে n প্লাস এক্স স্কোয়ারটা কিন্তু কস থিটার মতো কাজ করছে, আর এটা কিন্তু মুক্ত 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কেমনে কাটা যাবে, কস থিটা কাটটা দিলে, কস তো অপারেটর, থিটা কাটটা দিলে অপারেটর কি করবে, এটা কিন্তু কাটা যাবে না। তিন নম্বর লাইনটা বুঝায়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3 নাম্বারে কি হয়েছে,
এই যে ডিডি এক্স সাইন এই পুরাটারে এক্স ধরছি, তাহলে সাইন এক্সরে করলে কস এক্স, যারে এক্স ধরছি তারে আবার ডিফারেন্সিয়েট করছি, তারপরে এই যে এই ভিতরের পুরাটারে মনে মনে এক্স ধরছি, তাহলে সূত্র কি? এটা যেমনে ছিল এমনিই রয়েছে, ডিডি এক্স রুট এক্স 1/2 রুট, এই পুরাটা হচ্ছে এক্স, আর যারে এক্স ধরছি তারে আবার ডিফারেন্সিয়েট করছি, শেষ। আশা করি বুঝতে পেরেছ। কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আশা করি বুঝতে পেরেছ। কারো কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবে। বাচ্চারা যা পড়াইলাম তাই তোমাদের হোমওয়ার্ক। বাচ্চারা যা পড়াইলাম তাই তোমাদের হোমওয়ার্ক, এক্সট্রা কোনো হোমওয়ার্ক নাই। এক্সট্রা কোনো হোমওয়ার্ক নাই, যা পড়াইলাম তাই তোমাদের হোমওয়ার্ক। তাহলে এগুলি একটু দেখতে হবে বাচ্চারা, এগুলি মনে করে একটু দেখবা। হ্যাঁ, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যা পড়াইছি তাই। আবার লেকচার বুক উঠাইবা, আবার লেকচার উঠাবা, উঠায়া গ্রুপে রাত্রের মধ্যে আপলোড দিবা, মেসেঞ্জার গ্রুপে রাত্রের মধ্যে আপলোড দিবা। সারা রাত দিলাম, আপ দিবা। আর ঠিক আছে, নেক্সট ক্লাসে গত ক্লাসের হোমওয়ার্কটা সলভ হবে। নেক্সট ক্লাসে গত ক্লাসের হোমওয়ার্ক সলভ করব। নেক্সট ক্লাস কবে তো জানোই, সোমবার। কয়টায়? 5:30, সরি 4টায়। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আশা করি তোমরা অনেক অনেক ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।